আজ 19 এপ্রিল 2026। 2 মাস ড্রামা। ইউএস ও ইরানের মধ্যে একটা নাটক চলছে, যার কারণে প্রত্যেকটা দেশ চিন্তিত এবং বিরক্তও। এপ্রিলের সেকেন্ড উইক নাগাদ দুই দেশের মধ্যে সিজফায়ারের নিউজ এলো। তার পরের সপ্তাহে এদের মধ্যে একটা পিস টক হয়েছে, যেটা ফেল হলেও কারোর মধ্যে কোনো অ্যাগ্রেশন ছিল না। এবং গত শুক্রবার দিন আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর নিউজ এলো যে ইরান হরমুজ খুলে দিয়েছে প্রত্যেকটা দেশের জন্য। তো এই নিউজ পাওয়ার পর থেকেই প্রত্যেকটা দেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের দাম, যেটা $100 চলছিল, সেটা $86 পর্যন্ত নিচে চলে আসে। এবং এর সঙ্গে ইউএস মার্কেট থেকে শুরু করে ইউরোপিয়ান মার্কেটের ইন্ডেক্সগুলো প্রায় 1.5 থেকে 2% পজিটিভ বন্ধ করে এবং গিফট নিফটিও প্রায় 300 পয়েন্ট পজিটিভ বন্ধ করে। তো একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয়েছিল এবং এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। আসল ঘটনা ঘটে এর পরেই। ইরান জানায় ট্রাম্প সব মিথ্যে কথা বলেছে এবং এখনো হরমুজ লাগোয়া ইরানি বন্দরগুলোকে অবরুদ্ধ করে রেখেছে। তাই ইরানের গার্ড সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না ইউএসএ ইরানের সব বন্দরগুলোকে আবার আগের অবস্থায় ফেরাচ্ছে, ততদিন হরমুজ বন্ধই রাখবে ইরান। আর এই কথোপকথনের মধ্যেই যখন কিছু জাহাজ হরমুজ প্রণালী পেরোতে যায়, তখনই ইরানের তরফ থেকে গোলাগুলি শুরু করা হয়, যার জন্য বাঁধার মুখে পড়ে প্রায় 7 থেকে 8টা জাহাজ। এর মধ্যে 4টি জাহাজ ভারতীয় জাহাজ, যে জাহাজগুলো ইরাক থেকে ক্রুড অয়েল নিয়ে আসছিল। আর এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমাদের, কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সব থেকে বেশি ভারতীয় জাহাজ পারাপার করেছে এই প্রণালী দিয়ে এবং এর জন্য কোনো টোলও নেয়নি ইরান। তাই এই যে ভারতের জাহাজে হামলা, সেটা আদৌ ইরান না অন্য কেউ করেছে, সেখানেই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো এই সিচুয়েশনের পর অনেকে মনে করছেন যে যুদ্ধ আবারও শুরু হতে পারে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প হুমকিও দিয়ে রেখেছেন যে সিজ ফায়ারের যে ডেডলাইন, সেটা 22 এপ্রিল। তো ইরান যদি সামনের বুধবারের মধ্যে চুক্তিতে সই না করে, তাহলে আমেরিকা ইরানের ওপর আবার বোমা ফেলতে শুরু করবে। আর এটা যদি বাস্তবে হয়, তাহলে এটা ধরে নিন হরমুজে আবার তালা লেগে গেল। যেখানে লাস্ট 10-12 দিনের মধ্যে অনেকখানি আশায় বুক বেঁধেছিল গোটা বিশ্ব, সেই ছবিটা বুধবারের পর আবারও বদলে যেতে পারে। আবার এটাও শোনা যাচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সামনের যে সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসতে পারে ইউএস এবং ইরান। তো এবার দেখার বিষয় যে সিচুয়েশন কোন দিকে যায়, এবং অনেকে মনে করছেন ইউএস এবং ইরানের যে সমঝোতা, সেটা কোনোভাবেই সহজ হবে না। তো দেখা যাক, আমাদেরও দেখা ছাড়া কোনো কাজ নেই। একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয়েছে অবশ্যই, বাট যদি কোনোভাবে সিজ ফায়ার এক্সটেন্ড না হয় বা এই যুদ্ধে যদি ফুল স্টপ না লাগে, তাহলে হয়তো মার্কেটের জন্য সেটা খারাপভাবে রিয়াক্ট করতে পারে। তো এবার যদি আমাদের মার্কেটের কথা বলি, গত সপ্তাহতেই আমাদের সিপিআই এর ডেটা এসছে, যেটা ফোরকাস্ট ডেটার আশেপাশেই ছিল, যেটা গুড, আমাদের মার্কেটের জন্য ভালো। কিন্তু যুদ্ধ যদি আবার শুরু হয় এবং ক্রুড অয়েলের দাম যদি আবারও $100 ওপরে চলে যায়, এবং এর সঙ্গে যদি আমাদের গভর্নমেন্ট পেট্রোল ডিজেলের দাম বাড়ায়, তাহলে কিন্তু এই সিপিআই ডেটা আর নিচে থাকবে না, এটা বেড়ে যাবে। কারণ বিভিন্ন রাজ্যে অলরেডি ইলেকশন চলছে, যার কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি, এর জন্য গভর্নমেন্ট লসও করছে, কিন্তু বেশি দিন গভর্নমেন্ট লস করতে পারবে না, কারণ না হলে অন্যান্য সেক্টরে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা বন্ধ হয়ে যাবে। তাই 1 মাসের মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে পারে, যদি ক্রুড অয়েলের দাম অ্যাবভ $100 ওপরে থাকে। আর দাম বাড়া মানেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, ইনফ্লেশন বাড়বে, এবং ইনফ্লেশন বাড়া মানে সেটা আমাদের স্টক মার্কেটের জন্য খারাপ। আমরা চাইবো যে যুদ্ধ থেমে যাক, মার্কেট যেমন চলছে চলুক, এবং ইনফ্লেশনও কন্ট্রোলে থাকুক। তো এবার যদি আমাদের নিফটির কথা বলি, তো এখানে নিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। তো নিফটি এক্স্যাক্টলি একটা রেজিস্ট্যান্স এরিয়ার কাছেই আছে, প্লাস এই লেভেলটা হচ্ছে ফিবোনাকির 50% লেভেল। তো যদি মার্কেটকে নিচে আসতেই হয়, তাহলে ইন বিটুইন 24,980 থেকে 24,433 এই লেভেল থেকেই রিজেকশন নিতে পারে। কত দূর নিচে আসতে পারে? টিল 23,555। যদি এই লেভেলের নিচে মার্কেট ক্লোজ দিয়ে দেয়, তাহলে মার্কেট আবার বিয়ারিশ হয়ে যাবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং মার্কেট 24,990 এর ওপর স্লো অ্যান্ড স্টেডিলি ক্লোজ দিয়ে দেয়, তাহলে যেমন আমরা কাজ করছি সেরকমই কাজ হবে, এবং হয়তো আমরা খুব তাড়াতাড়ি এরপরে নতুন হাইও দেখতে পারি। তো সবকিছুই যুদ্ধের পরবর্তী যে নিউজ, এর ওপরেই ডিপেন্ড করছে। তাই দুটো লেভেল মাথায় রাখবেন, নিচের দিকে 23,555 এবং ওপর দিকে 24,990 এর লেভেল। দুটো লেভেলই কারেন্ট লেভেল থেকে 800 পয়েন্টের একটা মুভ। তো এর ওপর আপনারা ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে পারেন। তো নেক্সট সপ্তাহের জন্য দুটো কোম্পানির ওপর নজর রাখতে পারেন। আমি টেকনিক্যালটা দেখিয়ে দিচ্ছি, যেটা আমার পছন্দ হয়েছে, আর আপনারা কোম্পানির ফিনান্সিয়ালটা একবার চেক করে নেবেন। তো প্রথম কোম্পানি এনএমডিসি। তো এখানে এনএমডিসির ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা বড় টাইম ফ্রেমে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, প্লাস রিসেন্টলি তার প্রিভিয়াস
রেজিস্ট্যান্স লেভেলেরও একটা ব্রেকআউট করেছে এবং এই লাস্ট কিছু দিনের মধ্যে একটা বাইং ইন্টারেস্টও আমরা দেখতে পাচ্ছি। প্লাস মোমেন্টাম প্যারামিটার যেগুলো আছে সেগুলো এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। তো এই জায়গায় আপনারা কনসিডার করতে পারেন টিল এই এরিয়া পর্যন্ত। আর কোনো কারণে যদি এই স্টকের মধ্যে সেলিং চলে আসে এবং বিলো এই এরিয়ার নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে। তখন আমরা এই চারটাকে আর দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে জিন্দাল স্টিল। তো এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে, আগেরটার মতোই সেম প্রাইস অ্যাকশন, বাট এই স্টকটা তার অল টাইম হাই এর কাছে ট্রেড করছে। তো সামনের দিনে প্রাইস যদি এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের উপরে যদি ওয়ান ডে সাস্টেন করে, তাহলে কনসিডার করা যেতে পারে এখান থেকে আরো মুভ এক্সপেক্ট আমরা করতে পারি। এছাড়া আদার্স মোমেন্টাম প্যারামিটারও এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর কোনো কারণে যদি এই স্টকে সেলিং চলে আসে এবং বিলো এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশনও ফেল করে যাবে। তখনও আমরা আর এই চার্টটাকে দেখবো না। তো এখানে ডিসকাস করা দুটো স্টকই কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট টেকনিক্যাল লেভেলগুলো কিভাবে কাজ করে সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।